ওই বাচ্চা ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। সে যখন 7-8 বছর বয়স, তখন একটি বিষয় তার নানা না দাদা লক্ষ্য করেন। বাচ্চার যে মা এবং শাশুড়ি একসাথে ঘুমাতো, কিন্তু বাচ্চা কি করত, তার দাদার সাথে ঘুমাতো, এবং দাদা সে তার নাতিকে ছাড়া রাত্রে ঘুমাতেই পারতো না। এভাবেই চলছিল। কিন্তু যখন 7-8 বছর বয়স হয়, তখন তার দাদা লক্ষ্য করে যে প্রতিদিন সে তার নাতিকে নিয়ে খাটে ঘুমায়, কিন্তু ঘুম থেকে জেগে দেখে সে মাটিতে শুয়ে আছে। সে বুঝতে পারে না কি ব্যাপার, সে কখন মাটিতে নামলো। প্রথম দিকে সে তার নাতিকে ঠাট্টা করে বলে যে, দাদু তুমি আমাকে রাতের বেলা ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও কেন? তখন তার নাতি বলে যে, কই না দাদু, আমি তো তোমাকে ফেলি না। তখন বলে, না তুমি তো ফেলো। যাই হোক, এভাবে কয়েকদিন যায়, কিন্তু একটা পর্যায়ে ওই বাচ্চার দাদা সে খুবই বিরক্ত হয় নাতির উপরে, যে একে আমি এত ভালোবাসি, এ প্রতিদিন রাতের বেলা আমাকে খাট থেকে ফেলে দেয়। একদিন তার নাতিকে খুব করে বকাঝকা করে, ওটি ছিল আসলে তার প্রথম বকাঝকা তার নাতিকে। তখন তার নাতি বলে যে, দাদা আমি তো তোমাকে ফেলি না, কেউ এসে তোমাকে খাট থেকে নিচে নামিয়ে দেয়। এই কথাটি তার দাদার মনে ধরে যে আসলেই তো তার নাতির তো বিছানা থেকে তাকে নামিয়ে দেওয়ার কথা না, তাহলে প্রতিদিন একই ঘটনা কিভাবে ঘটে? তার নাতির শরীরে এত শক্তি নেই এভাবে একটা উঁচু লম্বা ভারী মানুষকে সে বিছানা থেকে নিচে রেখে দেবে। এটা আসলে কি কারণে হয় সে দেখবে। সে এক রাত্রে কি করে, ঘুমের ভান করে শুয়ে থাকে। রাত যখন খুব গভীর হয়ে যায়, রাত 12টা 12:30 হয়ে যায়, তখন সে কিছু শব্দ শুনতে পায়, কিছু বাচ্চা কাচ্চারা হাসাহাসির শব্দ, এবং সবগুলো বাচ্চাই মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চাগুলো কি করে, ঘরের ভেতরে ঢুকে পড়ে, ঘরের দরজা একে একাই খুলে যায়, ঘরের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে তার যে নাতি তাকে ডাকে এবং ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুম থেকে জাগানোর পর কি করে, ওই যে ছোট ছোট মেয়ে বাচ্চারা, তারা কি করে, তার দাদাকে, ওই বাচ্চার দাদাকে আর কি, ওই বিছানা থেকে নিচে নামিয়ে দেয়। তারপর ওই ছেলে বাচ্চাকে নিয়ে উঠোনে যায় এবং তারা বাচ্চাদের খেলা খেলে। বাচ্চার দাদা কিন্তু স্পষ্টভাবে সব দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সে একদম চুপ করে থাকে, সে কিচ্ছু বলছে না। ফজরের আজানের আগ দিয়ে ওই যে মেয়ে বাচ্চা যারা আসছে 5-7 জন, তারা ওই বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের দিকে চলে যায় এবং তার নাতি ঘরে ঢুকে পড়ে। ঢোকার পরে দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং তার নাতি বিছানার উপর শুয়ে পড়ে। এই ঘটনাটি ওই লোকটি যখন দেখার পর একজন ভালো কবিরাজের সাথে পরামর্শ করে। তখন কবিরাজ তাকে বলে যে এগুলো তো আসলে মানুষ না, এগুলো হচ্ছে জিন। জিন বলতে জিনদের যেই স্ত্রীলিঙ্গ পরী, এরা বাচ্চা পরী, এরা তোমার নাতির সাথে খেলাধুলা করে। তখন তার মনের মধ্যে একটি দুষ্টু বুদ্ধির উদয় হয়। আসলে দুষ্টু বুদ্ধি না, হয়তো বা তার কাছে সেটা ভালো মনে হয়েছিল। সেটি হলো যে তার নাতির সাথে বিয়ে দেবে পরী, তার নাতির বউ হবে হলো পরী। এটি কিভাবে সম্ভব হবে? তখন সে ওই কবিরাজের সাথে পরামর্শ করে। কবিরাজ তাকে কিছু বুদ্ধি দেয়, এই বুদ্ধি যদি অবলম্বন করা যায় তাহলে হয়তোবা এই জিনিসটা সম্ভব হলেও হতে পারে। তখন এই রিস্কটা নেয়, বলে ঠিক আছে
আমরা দুইজন মিলে এই কাজটি করব। এই তথ্যগুলো কিন্তু বা এই বিষয়গুলো কিন্তু বাড়ির অন্য কাউকে উনি শেয়ার করেননি, না ওই তার নাতির মাকে, না তার স্ত্রীকে, কাউকে বলেননি। চিন্তা করেছে এই বিষয়টি গোপনই রাখবে এবং শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পরের দিন ওই কবিরাজ বিকাল বেলায় ওই লোকের বাড়িতে আসে। তাকে খুব আপ্যায়ন করা হয়, সে নাকি রাত্রেবেলা থাকবে। তো থাকবে ভালো কথা, আর একটা ঘরে এইবার আর নাতির সাথে তিনি ঘুমান নাই। এবার কবিরাজ আর উনি আর একটা ঘরে ঘুমিয়েছে, ওই বাচ্চার সাথে বাচ্চার মা ঘুমিয়েছে। সত্যি সত্যি রাত যখন গভীর হয়েছে, সবাই ঘুমে বিভোর, তখন তারা ঘরের ওই জানালার একটি ফুটো দিয়ে, আগে থেকেই কিন্তু ওত পেতেছিল, তারা দেখতে পায় তাদের বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে। জঙ্গলের ভেতর থেকে ওই যে 5-7টা সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা বের হয়ে আসছে। বের হয়ে এসে যথারীতি তারা দরজার সামনে গেল, দরজা খুলে গেল, ভিতরে গিয়ে ওই বাচ্চাকে ঘুম থেকে টেনে তুলে এখানে এসে উঠানে এসে খেলাধুলা করছে। তারা খুব চুপিসারে ঘর থেকে বের হয়, এমন ভাবে বের হয় কেউ ঘুণাক্ষরে বুঝতে পারেনি। এবং ওখানে এসে, বিশেষ করে জঙ্গলের কাছে এসে, কবিরাজের পরামর্শে ওই লোকটি কিছু জিনিস খুঁজতে থাকে যে কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো পরীর কোনো ব্যবহার্য কোনো জিনিস পাওয়া যায় কিনা। এর মধ্যে তারা একটি জামার অংশ খুঁজে পায়। তখন ওই কবিরাজ বলে, জামার অংশটি তুমি নিয়ে আসো এবং আমি বাড়িটা পুরো বন্ধ করে দিব এবং পরবর্তী যা যা প্রয়োজন সেই কাজগুলো আমি করে দিব। তখন সে কি করে, ওই জামার অংশটি নিয়ে আসে, নিয়ে সে ওই ঘরে ঢুকে যায়। ফজরের আজান যখন হবে ভাব, তখন ওই বাচ্চারা সবাই চলে যেতে থাকে। এর মধ্যে সবাই চলে যেতে সক্ষম হয়, কিন্তু একটি বাচ্চা সে ওই ঝোপের কাছে এসে কিছু একটা খুঁজতে থাকে, সে কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে ফজরের আজান দিয়ে দেয়, তখন ওই যে তার সাথে অন্য বাচ্চারা ছিল তারা এগিয়ে আসে, তারা ওকে হাত ধরে টানাটানি করে, কিন্তু কিছুতেই তাকে নিয়ে যেতে পারে না। এক পর্যায়ে ওই বাচ্চারাও কান্নাকাটি করতে থাকে এবং অশ্রু সজল নয়নে ওই একটি মেয়ে বাচ্চাকে তারা বিদায় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। ফজরের আজান হয়ে যায়, চারদিকে আলো ফুটে ওঠে। তখন ওই লোকটি বের হয়, ওদিকে গ্রামের আরো লোকজন বের হয়েছে। তারা ওই জঙ্গলের পাশে একটি ছোট্ট মেয়েকে কাঁদতে দেখে, খুব কান্নাকাটি করছে। ওই লোকটিও কিন্তু জানতো যে এই মেয়েটি কে, কিন্তু অন্য লোক যারা এসেছে তারা জিজ্ঞেস করছে যে তুমি কে, কোন বাড়ির মেয়ে তুমি, কিন্তু ওই মেয়েটি কোনো কথা বলে না, শুধু কাঁদছে। তখন গ্রামের লোকজন চিন্তা করে যে এই মেয়েটি কোত্থেকে এলো। তখন তো আসলে মানুষজন এতটা সচেতন ছিল না যে এই ধরনের বাচ্চা যদি পাওয়া যায় পুলিশকে খবর দিতে হবে, তো এই চিন্তা তারা আসলে করেনি। আর ওই সময়ে ওই যেই গৃহস্থ, যিনি বৃদ্ধ, উনি ওই পরামর্শ সবাই ছিলেন। একটি পর্যায়ে দেখা যায় ওই ছোট্ট মেয়েটি দৌড়ে এসে তাকে আক্রমণ করে বসে এবং বলে যে তুই আমাকে আটকে রেখেছিস, আমাকে যেতে দে। এখন বাচ্চার এই ধরনের আক্রমণে এবং কথাবার্তায় গ্রামের লোকজন অবাক হয় এবং কিছুই বুঝতে পারে না এই বাচ্চাটি এই কথা কেন বলছে। তখন ওই লোকটি বলে যে আসলে বাচ্চাটি যেহেতু আমার বাড়ির কাছে পাওয়া গেছে, আপনারা সকলে সম্মতি দিলে বাচ্চাটিকে আমি আমার কাছে রেখে দিতে চাই। যদি বাচ্চার গার্ডিয়ান যদি আসে তো তার বাচ্চাকে নিয়ে যাবে, নাহলে আমি এই বাচ্চাটাকে পালতে চাই। গ্রামের লোকজন বলে ভালো, তো ঠিক আছে তুমি পালো।
তখন ওই বাড়িতেই ওই বাচ্চা বড় হতে থাকে স্বাভাবিক মানুষের মতোই। কিন্তু ওই বাচ্চাটি যে আসলে কে শুধু জানতো ওই গৃহস্থ বৃদ্ধ এবং ওই বাচ্চা নিজে। বাচ্চাটি মানুষের মতো করেই বড় হতে থাকে, একদম স্বাভাবিক মানুষের মতো। মানুষ যেভাবে বড় হয় প্রতি বছর সেও সেভাবে বড় হতে থাকে। এবং ওই যেই তার যে নাতি, ওই নাতির সাথেও সে খেলাধুলা করতে থাকে। নাতিও কিন্তু জানে না যে এটা আসলে কে। যখন ওই মেয়ে বাচ্চা বড় হয়, তার নাতিও বড় হয়, তখন ওই মেয়ে বাচ্চার সাথে তার নাতির বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পর সবকিছু স্বাভাবিকভাবেই যেতে থাকে। কিন্তু প্রিয় লিসেনার্স, ওই যে তার জামার একটি অংশ, এটা যে কি অংশ এটা নির্দিষ্ট করে বলা যায় না, ওই অংশটি একটি সিন্ধুকের মধ্যে তালাবন্ধ করে রাখা হয়েছিল এবং এমন একটি ছোট্ট ঘরের মধ্যে রাখা হয়েছিল যেই ঘরটি তালাবদ্ধ ছিল এবং ওখানে কেউ যেতে পারতো না, ওটা নিষেধ ছিল, তালাবদ্ধ। আর ওটি ওই যেই পরী সে সেটা খুলতেও পারতো না। কারণ হলো ওই ঘরটি এমন ভাবে বন্ধ করা ছিল, মানে দোয়া দুরুদ পড়ে এমন ভাবে বন্ধ করা ছিল, সে ছাড়া ওই ঘরে সবাই যেতে পারবে। এই কারণে সে ওই ঘরে কখনো যেতে পারতো না। কিন্তু সে জানতো যে তার মুক্তির যে সনদ সেটা ওই ঘরের মধ্যে রয়েছে, কিন্তু সে যেতে পারছে না সেখানে। অনেক চেষ্টা সে করেছে কিন্তু কখনো সে যেতে পারেনি। ওদিকে তার যখন বিয়ে হয় এই বাড়িরই সন্তানের সাথে, সময়ের পরিক্রমায় তার দুটি ছেলেও হয়। সেই ছেলে বড় হতে থাকে। এদিকে কি হয়, এই ছেলের যেই দাদা দাদি তারা কিন্তু বার্ধক্যজনিত কারণে মারা যায়। এদিকে তার শাশুড়ি রয়েছে আর তার একটা দেবর রয়েছে, এভাবেই চলতে থাকে। এর মধ্যে কি হয় যে ওই যেই তার যে দুইটা ছেলে হয়, সরি ভুল হয়ে গেছে আমার বলা, যে তার দেবর ছিল না, মানে তার হাজবেন্ড তো একটাই আর কি, মানে তার একটা বলতে তার ওই পরিবারে তো একটাই সন্তান হয়েছিল। এখন তার তো দুটো সন্তান হয়েছে। এদিকে কি হয়, সেই দুই সন্তানের এক সন্তানকে বিয়ে দেয়। তো বিয়ে যখন দিয়েছে, ওই বিয়ের যে আত্মীয় স্বজনরা এসেছে, আত্মীয় স্বজনদেরকে তো এখন খাওয়াতে হবে। তখন এই যেই পরী, যেই মেয়েটি, এর যে শাশুড়ি রয়েছে, সেই শাশুড়ি বলে যে বৌমা চলো, এখন তো আত্মীয় স্বজন আসবে, অনেক তো থালা বাসন লাগবে। তো তোমার শ্বশুর তো এই ঘরটা তালাবদ্ধ করে রাখতো সব সময়, আমরা তো যাই মাঝে মাঝে, এই ঘরে অনেক জিনিস আছে, তুমি আমার সাথে আসো আর এখানকার থালা বাসন এই জিনিসগুলো নাও, কারণ আত্মীয় স্বজনদেরকেও মেহমানদারি করাতে হবে। তখন সে তার শাশুড়ির সাথে ওই ঘরে ঢোকে। ঢোকার পর তার শাশুড়ি বলে তুমি এই জিনিসগুলো নিয়ে বের হইও, তুমি এসে তারপর আমরা একসাথে কাজ করব, তুমি যে জিনিসগুলো নিয়ে আসো। বলে আচ্ছা ঠিক আছে। তার শাশুড়ির তো অনেক বয়স হয়ে গেছে, আর যে পরী সে নিজেও এখন ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, কিন্তু ওই ছেলে পক্ষের আত্মীয় স্বজন এখনো তার বাড়িতে আসেনি আর কি, কিন্তু আসবে ওই উপলক্ষে অনুষ্ঠানটা। এদিকে তার শাশুড়ি বাহিরে গেছে, এখন তার ছেলের বউ তো আসে না, কোথায় গেল। সে ওই ঘরে ঢুকে তার ছেলের বুকের পায়ও না। তখন সে দেখে যে না, থালা বাসন তো একই রকম ভাবে আছে। তখন সে নিজে থালা বাসন নিয়ে আসে, বাড়ির অন্য সদস্যদের সাথে রান্না বাড়া করে। এদিকে ছেলে শ্বশুর বাড়ির লোকজন আসে, এসে বলে যে
এই ছেলের মা কই? এখন ছেলের মা তো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে কেমন কথা, ছেলেকে বিয়ে দিল, এখন ছেলের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলের বাবা তো আছে, ছেলের মাকে পাওয়া যাচ্ছে না। এখন এটা কিন্তু পরিবারের লোকদেরও একটা কনসার্ন হয়ে যায় যে আসলেই সে গেল কোথায়। সে নাই নাই নাই, কোথাও নাই। যাই হোক, আত্মীয় স্বজনরা চলে যায়। এদিকে ওই পরি যে মহিলা, তার তো 2 সন্তান, তারাও তো তাদের মাকে খুঁজতে থাকে। যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, তারা চিন্তা করে যে অনেক সময় মানুষ হারিয়ে গেলে মানুষ কবিরাজের কাছে যায় না, যে সে হারিয়ে যাওয়া মানুষটি কোথায় সন্ধান পাওয়ার জন্য। তখন কবিরাজ সবকিছু শুনে সে বলে যে আসলে সে আর কখনোই ফেরত আসবে না, সে তো মানুষ না, সে তো পরী। তখন তাকে হাজির করানো হয়। তাকে হাজির করানো হলে তখন সে বলে যে হ্যাঁ, আমি পরী, আমি এতদিন এই বাড়িতে ছিলাম। ওই বৃদ্ধ বয়স হয়ে মারা গেছে, তা না হলে সে আমার হাতেই মরতো। আমি যদি শুধু আমার কাপড়ের ওই অংশটুকু পেয়ে যেতাম, তাহলে ওই বৃদ্ধকে আমি মেরে ফেলতাম। কারণ আমি আমার পিতামাতার একমাত্র কন্যা সন্তান ছিলাম। আমার পিতামাতা আমাকে না পেয়ে কাঁদতে কাঁদতে তাদের চোখ অন্ধ হয়ে গেছে। তারা এতটা শোক পেয়েছিল। আমার আত্মীয় স্বজনরা, আমার পিতামাতা আমার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আমি নিজে চেষ্টা করেছি, পারি নাই, কাউকে বলতে পারি নাই, কারণ এটা বলা সম্ভব না। আমি যদি বলতাম যে আমি পড়ি, সাথে সাথে আমি মারা যেতাম, আর এই বাড়ির লোকজনের অনেক ক্ষতি হয়ে যেত। কিন্তু আমার মূল ক্ষোভ ছিল ওই বৃদ্ধের উপরে, যে জেনে শুনে আমাকে, আমার পরিবারের লোকদেরকে কষ্ট দিয়েছে। অন্যদের কোনো দোষ নেই, এই জন্য আমি মূলত শাস্তি দিতে চেয়েছিলাম ওই বৃদ্ধকে, পরিবারের অন্য সদস্যদেরকে না। এই জন্য আমি এই বিষয়টি বলতেও পারছিলাম না কাউকে। আমি আমার পিতামাতার কাছে ফিরে গেছি। আমার পিতামাতা আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আর ওই ঘরে আমি নিজে নিজে কখনো ঢুকতে পারতাম না, যেহেতু আমার শাশুড়ি নিজে সাথে করে নিয়ে গেছে ওইখানে, এই জন্য আমি ঢুকতে পেরেছি। আর আমার মুক্তির সনদটাও আমি পেয়ে গেছি। আমি আর কখনো ফেরত আসবো না, বা আসা সম্ভব নয়। তবে আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে নিয়ে যাব, আমার যে 2 ছেলে রয়েছে। তো আসলেই ওই পরী আর কখনোই ফেরত আসেনি। আর তার যেই 2টা সন্তান, এর মধ্যে একজন সে একটি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত হয়েছিল। তার 2 সন্তানের চেহারাই খুবই সুন্দর ছিল। তার এক সন্তানের তো বিয়ে হয়েছেই, সবাই জানতো তার 2 সন্তান কিন্তু পরীর সন্তান। তো এভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, একটি বিষয় কি আপনারা খেয়াল করেছেন যে আমাদের যেমন পরিবার রয়েছে, আমাদের পিতামাতারা যেমন আমাদের কথা চিন্তা করে তারা পেরেশানিগ্রস্ত হন, ঠিক তেমনি এই জিন পরীরও কিন্তু তাদের পরিবার রয়েছে, তাদেরও পিতামাতা রয়েছে। তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার অধিকার পৃথিবীর কারণে, এই অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। স্বাভাবিকভাবে যদি কোনো বিষয় হয় সেটি ভিন্ন জিনিস, কিন্তু এভাবে জোর করে কাউকে আবদ্ধ রাখার কোনো বিধান ইসলামে নেই। এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা নাও করি, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করি, তাহলেও কিন্তু এটি একটি অপরাধ, যে অপরাধটি ওই বৃদ্ধ করেছিলেন। কিন্তু উনি স্বাভাবিকভাবে যেহেতু মারা গিয়েছেন, যার কারণে উনি ওনার অপরাধের শাস্তি পাননি। হয়তো আল্লাহর কাছে তিনি পাবেন কিনা জানি না, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। কিন্তু ওই পরী তাকে শাস্তি দিতে পারেনি, কিন্তু কারণ সে স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। যাই হোক, এটি ছিল ঘটনা। তার মানে একটি বিষয় কিন্তু আমরা নতুন করে জানতে পারলাম
বা আগেও কিছু কিছু ঘটনায় আমরা এই জিনিসটা শিখেছি, সেটি হচ্ছে যে কোনো জিন বা পরীর ব্যবহৃত কোনো জিনিস যদি কেউ নিয়ে ফেলে, কারো হস্তগত হয়, সে যদি নিজের ইচ্ছায় তাকে ফেরত না দেয়, তাহলে সে আর ফেরত যেতে পারে না, তাকে তার দাস হয়ে থাকতে হয়। এরকম ঘটনা আমরা আগেও পেয়েছি, এবারও শুনলাম। কি প্রিয় লিসেনার্স, আপনাদের কি কখনো এরকম ইচ্ছা আছে? যদি কারো ইচ্ছা থেকে থাকে বা এই ধরনের কোনো সুযোগ আসে, বিনীত অনুরোধ করব, কাউকে এভাবে বন্দি করার অধিকার কারো নেই। আল্লাহ এই অধিকার কাউকে দেননি। এই জন্য এই ধরনের সুযোগ যদি কারো সামনে চলেও আসে, কখনোই আমরা এই ধরনের সুযোগের অপব্যবহার করব না। চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদের আসিফ আলী ভাই পাঠিয়েছেন। এটিও পরী রিলেটেড ঘটনা। আর এই পরী রিলেটেড ঘটনা, এটির সাথে ব্ল্যাক ম্যাজিকের একটি সম্পর্ক রয়েছে। এটি খুবই অন্যরকম একটি ঘটনা। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ঘটনাটি শুনবেন। আশা করছি এই ঘটনাটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আসিফ আলী ভাই মূলত জানতে পেরেছিলেন ওনারই ভার্সিটির একজন সিনিয়র বড় ভাই, এক রুমমেট, তার কাছ থেকে। মূলত এই ঘটনাটির ভুক্তভোগী ওই বড় ভাই নিজে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি লোভনীয় সাবজেক্টে লেখাপড়া করতেন। এই সাবজেক্টে চান্স পাওয়াটাই অনেক টাফ একটি ব্যাপার। উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন, কিন্তু একজন এত মেধাবী স্টুডেন্ট কিভাবে সে তার লেখাপড়া এবং ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ। তো চলে যাই আমরা মূল ঘটনায়। উনি যখন 3-4 স্টুডেন্ট, তখন ওনার নাকি হঠাৎ করে মাথার মধ্যে একটি ভূত চেপে বসে যে সে পরী দেখবে। ওনাদের কাছাকাছি অবস্থান করা একজন কবিরাজ ছিল। উনি সেই কবিরাজের কাছে যান ওই বয়সে, সে পরী দেখতে চায়। তখন সে বলে, না, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো দেখে কি করবা, তুমি এগুলো দেখে সইতে পারবা না। তো সে তো নাছোড়বান্দা এবং উনি একজন দুরন্ত মানুষ ছিলেন, সে দেখবেই। সে বারবার কবিরাজ বাচ্চার কথা মনে করে সে বারবার না করে দিছে, কিন্তু এই বাচ্চা এমন ডিস্টার্ব শুরু করছে ওনাকে। তো একটি পর্যায়ে কি হয়, ওই কবিরাজ ওই বাচ্চার কাছে, এই যে ভাই আর কি, তো ওনাদের আবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, তো বলে যে আমার তো কিছু টাকা পয়সা লাগবে, তোমাকে টাকা পয়সা দিতে পারবো কিছু, আমি পরে তোমাকে ফেরত দিয়ে দিব। তখন উনি বলেন যে টাকা পয়সা আমি আপনাকে ম্যানেজ করে দিব, আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু শর্ত একটা, আমাকে পরী দেখাইতে হবে। তখন উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমি দেখাবো। এবং উনি যে কোনো ভাবে হোক বাসা থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করেন এবং ওই কবিরাজকে দেন। তো কবিরাজও উপকৃত হয় এবং সে তার শর্ত অনুযায়ী দাবি করে বসে আমাকে পরী দেখাতে হবে। তো কবিরাজ একটি নির্দিষ্ট সময় এবং দিন বলে দেন যে কোন দিনের কোন সময়ে কোথায় তাকে আসতে হবে। এক পূর্ণিমার রাত্রে তার বাড়ির কাছে একটি মাঠে তাকে আসতে বলেন, একা একা। বললেন যে এটা কাউকে বলা যাবে না, এবং উনি কাউকে বলেন। উনি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, কারণ উনি তো ছোট মানুষ, একা একা বের হলে তো বাড়ির লোকজন তাকে বাধা দিবে,
সবাই যখন ঘুমিয়ে গেছে তখন টুক করে বের হয়ে গেছে, বের হয়ে ওই মাঠে চলে গেছে, গিয়ে দেখেন যে ওখানে ওই কবিরাজ বসেই আছে। তখন ওই কবিরাজ তাকে বলেন যে এখন তোমাকে পরী দেখাবো, তুমি কিন্তু ভয় পেও না, এখানে যা যা হবে কাউকে বলতে পারবা না। বলে ঠিক আছে, কাউকে বলবো না। তো ওই কবিরাজ সে তার মতো করে মন্ত্র পড়তে শুরু করে। এটা কিন্তু এই যে গল্পটা বলছি, এটা কিন্তু বড় ভাই ওনার বাড়ি ছিল কুষ্টিয়াতে, এই ঘটনাটা কুষ্টিয়ার আর কি। এটি আসিফ ভাইকে বলেছেন, সেইভাবে বলছি। তো সে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে একটি পর্যায়ে মনে হচ্ছিল দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং কিছু সময়ের মধ্যে সুন্দর একটি ঘোড়ার গাড়ি এসে সামনে দাঁড়ায়। ওর ভেতর থেকে 14-15 বছর বয়সী খুব অপরূপা সুন্দরী একজন নারী বের হন। বের হওয়ার পর সে আসে, সে তাকে সালাম দেয়, মানে উপস্থিত সকলকে সালাম দেয়, তারাও সালামের উত্তর নেয়। এবং সে এসে বলে এই বড় আসিফ আলী ভাইয়ের বড় ভাইকে, ডিপার্টমেন্টের মানে ইউনিভার্সিটির বড় ভাইকে, যে তোমাকে আমি অনেক আগে থেকেই দেখছি, অনেক আগেই তোমাকে আমি দেখা দিতাম, কিন্তু দেখা দেইনি, তুমি ভয় পেতে পারো এই জন্য। তখন এই বড় ভাই তাকে বলছে যে আমি আপনাকে কি বলে ডাকবো? তখন সে বলছে তুমি আমাকে মা বলে ডাকবে। এখন দেখা যাচ্ছে যে তার থেকে বয়সের পার্থক্য আছে অল্প বিস্তর, কিন্তু তাকে মা বলে ডাকতে কেমন লাগে। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে ডাকবো। এবং তখন ওই যে পরী সে বলে আমি তোমার সবসময় আশেপাশেই থাকবো, তোমার উপকার করার চেষ্টা করব, যখন ডাকবো চলে আসবো, তবে আমি তোমাকে দেখা দিব স্বপ্নের মধ্যে সব সময়, এমনি বাহ্যিকভাবে খুব কম দেখা দিব। তো এই বলে সে যেভাবে এসেছিল সেভাবেই আবার ওই ঘোড়ার গাড়িতে চলে যায়। এরপরে কেটে যায় বেশ কিছু বছর। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সে ওই পরীকে দেখতে পেত, স্বপ্নের মধ্যে কথা বলতো। একবার কি হলো, স্থানীয় একটি নির্বাচনে সে ওই ভোট কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিল, যেগুলো অনেক মানুষ, দিনের বেলা প্রচুর মানুষ আসছে ভোট দেওয়ার জন্য, বেশ উৎসব মুখর পরিবেশ। তখন সে চিন্তা করলো যে আচ্ছা এখনো পরীটাকে ডাক দিয়ে দেখি তো দিনের বেলা এত মানুষের সামনে আমার কাছে আসে কিনা। তখন সে ডাক দেয়। কয়েকবার ডাক দেওয়ার পর সে দেখতে পায় তার থেকে কিছুটা অদূরে একটি বড় গাছ ছিল। এই গাছটি শেকড় সহ উপড়ে পড়ে গেল, এবং ওইখানে মনে হলো কারো অবয়ব সে দেখতে পেল। স্থানীয় লোকজন তারা হঠাৎ করে চমকে উঠছে, কি ব্যাপার, গাছ এভাবে পড়লো, নির্বাচন চলছে ভোট কেন্দ্রের পাশাপাশি, আবার কোনো নাশকতা কিনা। বলে যে না, এগুলো কিছু না, গাছ এমনিতেই শিকড় সহ পড়ে গেছে। যাই হোক, বিষয়টা সকলে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু ওই ভাই কিন্তু জানতো বিষয়টা স্বাভাবিক না। এর কয়েকদিন পরে উনি রাতের বেলা বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার পথ আগলে দাঁড়ায়, এবং কুকুরটি খুব ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটির ঘেউ ঘেউ শুনে এবং দেখে মনে হচ্ছিল কুকুরটি মূলত তাকে দেখে ঘেউ ঘেউ করছে, তার পাশে কেউ একজন আছে তাকে দেখে ঘেউ ঘেউ করছে। সে তো খুব অবাক হয়, কি ব্যাপার, আমার সাথে তো কেউ নেই, এরকম ঘেউ ঘেউ করছে কেন? যাই হোক, কুকুরটি আবার পরে চলে যায়, কোনো কারণে হঠাৎ করে সে থেমে যায়, আবার সে চলে যায়। এর কিছুদিন পর ঘটে আরো একটি ঘটনা। তখনও তো উনি মানে বড় হননি, ছোট মানুষই বলা চলে। খেলার মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। এলাকার সিনিয়রদের একটি দল, জুনিয়রদের একটি দল। সিনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 20-22 বছর, আর জুনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 12-13 বছর। এটা একটি প্রীতি ম্যাচ আর কি, মানে হার জিত বিষয় না, এটা প্রীতি ম্যাচ, এটা আনন্দ।
খেলার মাঠে কি হয় যে ওই যেই বড় ভাই আর কি, উনি ব্যাটিং করছে, তো হঠাৎ করে ওনাকে আম্পায়ার আউট দিয়ে দেয়। আউট দেওয়ার পিছনে কারণ ছিল যিনি বোলিং করছেন উনি এলবিডব্লিউ আবেদন করেন আম্পায়ারের কাছে, আম্পায়ার সেটা অ্যাকসেপ্ট করেন, তাকে আউট দিয়ে দেন। এখন উনি বলছেন যে না, এলবিডব্লিউ হয়নি। তো কথা কাটাকাটির একটা পর্যায়ে যে ঘটনাটি ঘটে সেটি হলো ওই যে বড় যিনি আছেন উনি হাতের কাছে থাকা একটা স্ট্যাম্প বা ব্যাট কিছু একটা দিয়ে ওই ভাইকে আঘাত করে বসেন। মানে সিনিয়র যিনি, তিনি আঘাত করেন এই জুনিয়রকে। মূলত আঘাতটা করেছিলেন ব্যাট দিয়ে, মানে তার হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে তাকে তার মাথায় আঘাত করেছে, এবং আঘাত করার সাথে সাথে উনি পড়ে গেছেন নিচে। সকলে ভেবেছিল যে যে জোরে আঘাত করেছে তাতে তার মারা যাওয়ার কথা, কিন্তু এই আসিফ আলী ভাইয়ের এই ডিপার্টমেন্টের মানে ভার্সিটির বড় ভাই, তিনি নাকি মানে দেখেন যে তার মাথায় কিছুই হয় নাই, একদম স্বাভাবিক। তিনি যখন দেখলেন তিনি একদম স্বাভাবিক, তিনি দৌড়ে গিয়ে একটা স্ট্যাম্প উঠিয়ে নিয়ে ওই যে ওই খেলার মাঠে তার যে সিনিয়র, তার মাথায় মেরেছে সেই সজোরে এক বাড়ি। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই স্ট্যাম্প ভেঙে গেছে এবং তার মাথা মানে খুবই বাজেভাবে ইনজিউর্ড হয়, দরদর করে রক্ত পড়তে থাকে, এবং পরবর্তীতে বিচার সালিশে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হয়েছিল এই চিকিৎসা বাবদ। সকলে খুব অবাক হয়েছিল যে 20-22 বছর বয়সী একটা ছেলে ব্যাট দিয়ে এই ছোট ছেলেকে মাথায় এত জোরে আঘাত করলো, তার কিচ্ছু হলো না, আর এ একটা স্ট্যাম্প দিয়ে বাড়ি দিল তার থেকে উঁচা লম্বা সিনিয়র একজনকে, স্ট্যাম্প ভেঙে গেল এবং তার মাথার কি ভয়াবহ অবস্থা হলো। এটা কিভাবে সম্ভব? কিন্তু এটি কিন্তু মূলত কেউ বুঝতে পারেনি যে কি কারণে এটা হয়েছে। পরবর্তীতে ওই যে পরী, তার কাছ থেকে সে জানতে পারে এই যে গাছ উপড়ে যাওয়া এবং তার পাশে অদৃশ্য কাউকে দেখে কুকুর ঘেউ ঘেউ করছিল, তারপরে এই যে খেলার মাঠে তাকে যে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হলো, এটি কিছুই যে হয়নি, এর সব কিছুর পিছনে, তিনটা বিষয়ের পিছনে ওই পরীর উপস্থিতি ছিল। এবং সে যে আবার স্ট্যাম্প দিয়ে আরেকজনকে বাড়ি দিয়েছে, এখানেও পরীর হস্তক্ষেপ ছিল। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে দিন। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই লোভনীয় একটি সাবজেক্টে চান্স পেয়ে যান। তো চান্স পাওয়ার পর ওনার লেখাপড়া আগাত ছিল না। ওই সময়ে যেটি হয়, তখন ভূত এফএম হতো রেডিও ফুর্তিতে 88.0 FM এ। আপনারা অনেকেই সেই ভূত এফএম শুনেছেন। তো 2011 সালের দিকে রাতের বেলা এই আসিফ আলী ভাই উনি ভূত এফএম শুনছেন, আর ওনার ওই রুমমেট যে ভাই, ভার্সিটির বড় ভাই, সে আবার ভূত এফএম শুনতো না, সে মোবাইলে ও এফএম এ অন্য কোনো গান টান শুনতো আর কি, ভূত এফএম খুব একটা বেশি শুনতো না। তো এক রাতে ওনার সাথে একই রুমে ছিলেন আসিফ আলী ভাই, হেডফোন দিয়ে ভূত এফএম শুনছেন, উনি অন্য কিছু শুনছেন। হঠাৎ করে উনি বলে ওঠেন যে আসিফ, তোমার হেডফোনটা দাও, আমি আজকে ভূত এফএম শুনবো। তো আসিফ আলী ভাই হেডফোনটা দিয়ে দেন। তো হেডফোন দিয়ে শুনতে শুনতে হঠাৎ করে উনি বলে ওঠেন যে ইউরেকা, পেয়েছি পেয়েছি। তখন আসিফ আলী ভাই বলেন, কি পেয়েছেন ভাই? বলে বলবো, পরে বলবো। পরদিন সকালবেলা ওই ভাইকে রুমে আর পাওয়া যায় না। উনি মনে করেছেন যে হয়তো বা ভার্সিটিতে গেছেন, কিন্তু না, ভার্সিটিতে উনি যাননি, উনি বাড়িতে চলে গেছেন। বেশ কিছুদিন পর উনি ফেরত আসেন। যখন আসেন তখন আসিফ আলী ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে, কোনো কথাবার্তা না বলেই চলে গেলেন? বলে হ্যাঁ,
গেছিলাম। আমি এমন একটা তথ্য পেয়েছি যেটা আমি বাস্তব রূপদান করার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। তারপর উনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমি পজেসড হয়ে আছি, এই অবস্থা থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, অনেক লোকজনদেরকে দেখিয়েছি কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাইনি। তো ভূত এফএমে এমন একটি গল্প হচ্ছিল, ওই গল্পে আমার মতো এই সমস্যার একজন মানুষ কিভাবে মুক্তি পেয়েছে ওই সময় ঘটনাটি চলছিল। তো উনি যেভাবে মুক্তি পেয়েছে আমি ওই সমাধানটা মনে হয়েছে আমার জন্য পারফেক্ট হবে, এই জন্য আমি খুশি হয়েছিলাম এবং সেই সমাধানটা করার জন্য আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি অনেক হুজুরদেরকে দেখিয়েছি যারা এই বিষয়গুলো পারেন, এবং আমি মোটামুটি অনেকটা পথ এগিয়েও গিয়েছি। তো যাই হোক, আসিফ আলী ভাই ওই ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যেই পজেসড হয়ে আছেন আপনার ফিলিংসটা কেমন হয়, যে আপনার সাথে যে সবসময় ওই জিনিসটি থাকে? তখন সে বলে যে এটি একটি সফটওয়্যারের মতো, মাথার উপরে মনে হচ্ছে যে কোনো একটা অংশ চেপে ধরে বসে আছে এবং মাথা হ্যাং হয়ে থাকে, মাথা কাজ করে না ঠিকঠাক মতো। মূলত এই কারণেই কিন্তু উনি লেখাপড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর আগাতে পারছিলেন না। তার আগ পর্যন্ত উনি অনেকটা এগিয়েছেন, কিন্তু ইউনিভার্সিটিতে উনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই সাবজেক্টের পড়াশোনার প্রেশার খুব বেশি, উনি আর সেটা নিতে পারছিলেন না। অথচ উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে উনি নাকি মাঝে মাঝে বাড়িতে যেতেন এবং ওনার আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে, অনেকটা পাগলামি করতে থাকেন। কারণ উনি এই সমস্যার সমাধানের জন্য একাধিক তান্ত্রিক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন। এক একজন এক এক রকম ভাবে ট্রিটমেন্ট দেওয়ার কারণে ওনার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে উনি পাবনা মেন্টাল হসপিটালে 2 মাস ভর্তি ছিলেন। পরবর্তীতে উনি সুস্থ হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি নিষ্কৃতিও পেয়েছিলেন। এখন তিনি ভালো আছেন। কিন্তু একটি ভয়ানক ব্যাপার সেটি হলো এই যে একজন তান্ত্রিক যে ওই যে পরীকে ডেকে নিয়ে এসেছিল, এই বিষয়টি নাকি সম্পূর্ণ ছিল একটি আইওয়াশ। আইওয়াশ বলতে এটা যে ভেলকিবাদী তা না, ওনাকে ওই ছোট বয়সেই তার কোনো পরিচিত লোকদের মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই সব কিছু মূলত একটা পরিকল্পনার অংশ ছিল। ব্ল্যাক ম্যাজিক করে তার উপর এই জিনটি চালান করে দেওয়া হয়েছিল, বা এই পরীটি, জিনদের মধ্যে যেই স্ত্রীলিঙ্গ পরী বলি আমরা, এই পরীটি তাকে বলেছিল সে তার উপকার করবে। আসলে সে তার উপকার করেনি, সে সবসময় তার ক্ষতিই করেছে। আর কুকুর সবসময় খারাপ এবং পিশাচ দুষ্টু জিনদের দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। তার সাথে যখন ওই জিনিসটি ছিল তখন ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছিল, কিন্তু ওইটার মর্ম তো তখন সে বুঝতে পারেনি, এটা পরবর্তীতে জানা গিয়েছে। এবং অনেক কষ্টে ওই জিনিসটা থেকে তাকে আল্লাহর অশেষ রহমতে মুক্তিদান করা গেছে। এখন তিনি ভালো আছেন, আমরা দোয়া করি উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো প্রিয় লিসেনার্স, দেখেছেন আপনারা যে কিভাবে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে একটি মানুষের মস্তিষ্কের অবস্থানকে চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেয়া যায়। উনি শিশু বয়সে হঠাৎ করে ওনার পরীকে দেখার ইচ্ছা জেগেছে, এটা কিন্তু হওয়ার কথা নয়। এবং তারপরে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যম দিয়ে ওই পরীটি তার সাথে চলে আসে। কিন্তু মূলত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দিয়ে আগে থেকেই তার এই ইচ্ছা এবং পরীকে চালান করে দেওয়া হয়েছে। তার ইচ্ছা হলো পরীকে দেখবে, আর ওই পরী বা ওই দুষ্টু পরীকে তার উপর চালান করে দেওয়া হয়েছিল, এবং যেটা উনি বহু বছর ভুগেছিলেন এবং মেন্টাল হসপিটালেও তাকে 2 মাস থাকতে হয়েছে।